নমস্কার, আমি অভিদীপ। একটুখানি ভয় চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আমার গল্প যারা লাস্ট কয়েক মাস ধরে শুনছেন এবং আমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক দিচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আরেকটা সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে ভয়ের এলিমেন্ট আছে, কিন্তু যে কারণে ভয়, সেটা আদৌ ভূত না মনের ভয়, সেইটা বোঝাটাই হচ্ছে গল্পের আসল তাৎপর্য। আজকে শুনে দেখুন আপনাদের কেমন লাগে। গল্পের নাম অনিদ্রা। একটা সময় ছিল যখন কর্মময় দিনের শেষে বালিশে মাথা ঠেকানোর 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়তাম। আর সে যেমন তেমন ঘুম নয়, একেবারে মরণ ঘুম। ভূমিকম্প হলে ঘুম ভাঙবে না, এই রকম গভীর ঘুম ছিল আমার। অফিসের জন্য সকালে উঠতে হতো বটে, কিন্তু অনেক ছুটির দিনে টানা 18 ঘন্টা ঘুমিয়ে গেছি, এরকমও হয়েছে। সেই আমি যখন সারা রাত জেগে বিছানায় এপাশ ওপাশ করতে করতে জানলার ঘষা কাঁচ দিয়ে ভোরের আলো ফুটতে দেখতাম, তখন ভাবতাম জীবন কতটা নিষ্ঠুর হলে আমার মতো কুম্ভকর্ণ রাতের পর রাত দু চোখের পাতা এক করতে পারে না। মনস্তত্ত্ববিদ ডাক্তার হেনরি চাইল্ড বলেছেন, মানুষের মানসিক ভারসাম্য হারানোর প্রধান কারণ হল তার ব্যক্তিগত জীবন। অর্থাৎ কেউ যদি দরিদ্র হয়, যদি কাজের ক্ষেত্রে সাফল্য বা সমাদর না পায়, কিন্তু যদি তার ব্যক্তিগত জীবন সুমধুর হয়, তাহলে তার মানসিক বিকার হওয়ার প্রবণতা শতকরা 30%। কিন্তু কারুর যদি কাজের ক্ষেত্রে সাফল্য, প্রতিপত্তি থাকে, অনেক সম্পত্তি থাকে, কিন্তু ব্যক্তিগত জীবন যদি দুরূহ হয়, তাহলে তার মানসিক বিকার হওয়ার প্রবণতা শতকরা 85%। আমার যে ব্যক্তিগত কারণে মানসিক বিকার ঘটেছিল, সেটা হয়তো আন্দাজ করতে পারছেন। প্রথম প্রথম অনিদ্রা প্রকট হয়নি। প্রাথমিক দিকে ঘুম পাতলা হতে শুরু করলো। তারপর শুরু হলো দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়া। সেই যে ঘুম ভাঙতো, আর ঘুম আসতো না। অম্বল হলে বুকের ভেতরটা যেমন জ্বালা করে, সেরকম একটা অনুভূতি নিয়ে সারা রাত জেগে থাকতাম। ক্রমে একেবারেই ঘুম আসা বন্ধ হয়ে গেল। কয়েকদিন পরপর না ঘুমোলেই তার ছাপ পড়ে মানুষের চেহারায়। অনেক দিনের পুরনো বেগুন ফ্রিজ থেকে বের করলে যেমন দেখতে লাগে, নিদ্রাহীন মানুষের চেহারাও সেই রকম শুকিয়ে যাওয়া বেগুনের মতো হয়ে যায়। আরো কিছুদিন গেলে মরুভূমির মাটির মতো মনে ফাটল ধরতে শুরু করে। শুরু হয় মানসিক বিকার। আর তার প্রথম উপসর্গ হল হ্যালুসিনেশন। আমি যে হ্যালুসিনেট করছি, সেটা বুঝেছিলাম আজ থেকে মাস তিনেক আগে। 2 কামরার ফ্ল্যাটে আমি একা থাকতাম। কেন একা থাকতাম সেটা অপ্রাসঙ্গিক। যদিও এটা বলা যায়, একা না থাকলে এসব কিছুই হতো না। আমি যে ঘরে শুতাম, তার বাইরেই বসার ঘর। সেই ঘরের এক কোণে একটা টেবিলের ওপর ছিল একটা 3 ফুটের অ্যাকোয়ারিয়াম। তাতে জোরালো একটা আলো জ্বলতো রাতে। সেই আলোয় বসার ঘরটা পূর্ণিমার মতো আলোময় হয়ে থাকত। বসার ঘরের অপর প্রান্তে ছিল বাথরুম। একদিন রাতে উঠেছি বাথরুম যাব বলে, ঘর থেকে বেরিয়েই চমকে উঠলাম। অ্যাকোয়ারিয়ামের আলোয় দেখলাম বসার ঘরের সোফায় একজন বসে আছে। রাত তখন 3টে সাড়ে 3টে হবে। জানলা দরজা সব বন্ধ। অথচ আমার থেকে ঠিক 3 হাত দূরে সোফাটা একজন বসে আছে। লম্বাটে চেহারা, হাফ শার্ট আর ফতুয়া প্যান্ট পরা, এক মাথা চুল। লম্বা সরু দুটো হাত দিয়ে দুটো হাঁটু ধরে মেঝের দিকে তাকিয়ে বসে আছে। যেন কত চিন্তা। এই ঘটনাটা তখন আমার সাথে প্রথমবার হয়েছে। তখনও জানি না যে যাকে দেখছি সে আসলে আমার কল্পনা। আসলে ওখানে সত্যি কেউ নেই। জানি না বলেই আমার খুব ভয় হলো। ভয়টার প্রকৃতি কি সেটা পরে অনেকবার বোঝার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ঠিক
পুরোপুরি ভূতের ভয় নয়, অসহায়তা আর অলৌকিক মিলিয়ে অদ্ভুত এক ভয় সেই সময় আমার মনে ছেয়ে গেছিল। আমি কিংকর্তব্যে বিমূঢ় হয়ে কতক্ষণ সেই লোকটার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম মনে নেই। হঠাৎ সদ্ভিত ফিরে পেতে দেখলাম কেউ কোথাও নেই। বসার ঘরের আলো আঁধারিতে আমি একা বোকা দাঁড়িয়ে। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ঠিক 3 দিন পর। রাত 2টো মতো হবে। চোখে এক ফোঁটা ঘুম নেই। সিলিংয়ের দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবছি। হঠাৎ শরীরটা কেমন কেঁপে উঠল। ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখি সেদিনই সেই লোকটা আমার একেবারে পাশে বিছানায় শুয়ে আছে আমার দিকে ফিরে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে আর্তনাদ করে ধমকের মতো সুর করে একটা আওয়াজ করে বিছানা থেকে উঠতে গিয়ে মাটিতে পড়ে গেলাম। কাঁধে খুব লাগলো। ছিটকে উঠে পড়ে দেওয়াল আঁতড়ে ঘরের আলো জ্বাললাম। বিছানা ফাঁকা, কোত্থাও কেউ নেই। আমি ডাক্তারের কাছে গেলাম এই লোকটাকে 3বারের বার দেখার পরে। তৃতীয়বার দেখলাম দিনের বেলা, একেবারে ভর দুপুরে। বসার ঘরে বাথরুমের পাশে দেওয়ালে লাগানো আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি কামাচ্ছি। ঘরময় দিনের আলো, জানলা দরজা খোলা। মুখ উঁচু করে গলার দাড়ি কাটছি। চোখের কোণে দেখলাম আয়নায় সেই লোকটাকে দেখা যাচ্ছে। আমার ঠিক পেছনেই সেই সোফা, তাতে চুপ করে বসে আছে মাথা হেঁট করে। আমি পেছনে ফিরে দেখলাম সোফাটার দিকে। জানতাম তাকে দেখতে পাবো না, পেলামও না। ডাক্তার সুধাকর মাইতি সব শুনে বললেন, ঘুমের অভাবে মানুষ ভুল দেখে। একভাবে অনেকদিন ঘুম না হলে মাথা অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। স্মৃতিশক্তি আস্তে আস্তে লোপ পায়। ডাক্তার মাইতি বললেন, অনেকদিন অনিদ্রার ফলে আপনি হ্যালুসিনেশনে ভুগছেন, ভুল দেখছেন। চিন্তার কিছু নেই, আমি ঘুমের ওষুধ লিখে দিচ্ছি। শুতে যাওয়ার 0.5 ঘন্টা আগে একটা খেয়ে নেবেন। যদি তাতেও ঘুম না হয় তাহলে আরেকটা খাবেন। আমি 5টা ঘুমের ওষুধ খেয়েছিলাম, তাতেও আমার এক ফোঁটা ঘুম আসেনি। যারা দীর্ঘদিন অনিদ্রায় ভোগে তারা জানে কি মর্মান্তিক এই যন্ত্রণা। সারা শরীর একটু ঘুমের জন্য আমার কাছে ভিক্ষে চাইছে। চোখের পাতাগুলো বন্ধ হবার জন্য বিদ্রোহ করছে। চোখ দুটো শুকনো কয়লার মতো রুক্ষ হয়ে আছে। আর আমার নাস্তিক মন ভগবানের কাছে কয়েক ঘন্টা ঘুমের জন্য ধর্ণা দিয়ে আছে। কিন্তু ঘুম আসছে না। মাঝে মধ্যে জোর করে চোখ বন্ধ করে মাথার ওপর বালিশ চাপিয়ে সেটা হাত দিয়ে মুখের সাথে চেপে ধরে রাখছি। অনেকক্ষণ পর বালিশ সরিয়ে মোবাইলে সময় দেখতে গিয়ে দেখছি সবে 1 মিনিট পার হয়েছে। শুয়ে শুয়ে ভাবছি আরো 2টো ওষুধ খাবো কিনা। হঠাৎ দেখলাম সেই লোকটা বাইরের অন্ধকার ঘর থেকে হাঁটতে হাঁটতে এসে আমার ঘরে ঢুকলো। ঢুকে দরজার পাশে অন্ধকারে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আমার ভয় করলো ঠিকই, কিন্তু আগের বারের মতন নয়। নিজেকে বললাম, যা দেখছি এটা মনের ভুল, আমার কল্পনা। সেই কল্পনাটাও ভয়াবহ সন্দেহ নেই, অনেকটা অনেকটা দুঃস্বপ্নের মতো। কিন্তু তাও এটা কল্পনা, সত্যি নয়। তাকিয়ে থাকতে থাকতে মনে হলো লোকটা যেন আগের থেকে অনেক বেশি লম্বা হয়ে গেছে। তাই তো, এত লম্বা তো ছিল না। এখন তার মাথা প্রায় দরজার কাঠামোর ওপর আরও 1 ফিট মতো উঠে গেছে। কি অদ্ভুত, কি কি অস্বাভাবিক। কিন্তু কিন্তু ওই যে কল্পনা, কল্পনায় কি না হয়। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। 5 মিনিটও হতে পারে, আবার 2 ঘন্টাও হতে পারে। হঠাৎ খেয়াল করলাম আমি কিসের দিকে তাকিয়ে আছি।
আমার পায়ের দিকে ঘরের দরজা, দরজার পাশে দেওয়াল। কই লোক? কেউ তো কোত্থাও নেই। যত দিন যেতে লাগলো, লোকটাকে আরও দেখতে লাগলাম। একসময় এরকম হলো যে রোজই তাকে দেখি। কখনো রাতে, কখনো সকালে, কখনো দুপুরে। সে শুধু রাতের অন্ধকারে মুখ তুলে আমার দিকে তাকায়, যখন আমি তাকে দেখতে পাই না। দিনের বেলা কি দুপুরবেলা কি সন্ধেবেলা, সে মাথা নিচু করে থাকে। তার মুখের আদল বোঝা গেলেও তার চোখ, নাক, ঠোঁট, গাল এসব এসব কিছুই আমি দেখিনি। সে কোনো কথা বলে না, কোনো বিরক্ত করে না। সে নিজের খেয়ালে আসে, আবার নিজের খেয়ালে চলে যায়। কখন আসে সেটা যেমন আমি খেয়াল করি না, কখন চলে যায় সেটাও বুঝতে পারি না। একটা উদাহরণ দিই। ধরুন, আমি সন্ধেবেলায় চা বানিয়ে বসার ঘরে সোফায় বসে চা খাচ্ছি। সামনে টিভিতে যা হোক কিছু একটা চালানো রয়েছে। চায়ের কাপে চুমুক দিয়ে কাপটা নামিয়ে দেখি আমার সামনে সোফায় সে বসে আছে। লম্বা রোগা হাত দিয়ে হাঁটু দুটো ধরা, মাথা নিচে, রাজ্যের চিন্তা যেন তার মাথায়। তাকে অগ্রাহ্য করে চা খেয়ে যাচ্ছি, টিভি দেখছি। আবার একবার চায়ের কাপে চুমুক দিয়ে কাপ সরিয়ে দেখি সে নেই। তার উপস্থিতি গা সওয়া হয়ে গেলে আমার তার প্রতি কৌতূহল বাড়ে। তাকে জানতে ইচ্ছে করে। কে সে? আমার কাছে কি চায়? তা সে হোক না কাল্পনিক, তবুও জানতে ইচ্ছে করে। তাছাড়া জীবনে তো সমস্তটাই কাল্পনিক। সুখ, শান্তি, সম্পর্ক, প্রেম, ভালোবাসা, সব। আপনি হয়তো ভাবছেন এগুলো আছে, আছে আপনার জীবনে। চায়ের কাপে চুমুক দিয়ে যেই চোখ তুলেছেন, দেখলেন কেউ কোত্থাও নেই। না সুখ, না শান্তি, না প্রেম, না প্রিয়জন। সমস্তটাই কল্পনা। আমি এই লোকটাকে অনেক প্রশ্ন করেছি। সে যেন আমার কথা শুনতেই পায় না। নির্বিকারভাবে বসে বা দাঁড়িয়ে থাকে। কয়েকবার ভেবেছি কাছে গিয়ে তাকে স্পর্শ করি। তাও মনে হয়েছে যদি স্বপ্ন ভেঙে যায়, যদি আর সে না আসে, আমার নিঃসঙ্গ জীবনে সে যেন এক অলৌকিক বন্ধু হয়ে উঠেছে। কথা নেই, বার্তা নেই, তবু যেন সে আছে, আমার আশেপাশেই আছে। এই যে এখন তার কথা লিখছি, সে এখনো আছে। আমার ঠিক ডান দিকে একটা চেয়ার আছে, তাতে বসে আছে চুপ করে। ঘরে আলো আছে, তাই তার মাথা নিচু। ঘর অন্ধকার হলেই সে মুখ তুলে আমার দিকে তাকাবে। আমি তার মুখ দেখতে পাবো না, কিন্তু সে আমায় দেখবে। অনিদ্রাময় রাতে হয়তো 2 মিনিট, হয়তো বা 2 ঘন্টা সে আমার দিকে তাকিয়ে থাকবে, আমি তার দিকে। তারপর হঠাৎ অনুভব করব সে কখন যেন চলে গেছে। তবে অপেক্ষায় থাকি কখন সে আবার আসবে। পড়শিরা গন্ডগোল আন্দাজ করে পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে যে সেই ফ্ল্যাটের বাসিন্দা এবং প্রাক্তন খ্যাতনামা গায়ক অনুভব ভট্টাচার্য তার শোয়ার ঘরে মরে পড়ে আছে। তার চেহারা দেখলে ভয় লাগে। লম্বাটে চেহারায় রোগা লম্বা হাত পা, মুখটা শুকিয়ে কাঠ হয়ে আছে। তার বেডসাইড টেবিলে পাওয়া গেছে 3 পাতা ঘুমের ওষুধের ছেঁড়া পাতা। আন্দাজ করা হচ্ছে অন্তত 30টা ঘুমের ওষুধ খেয়েছিলেন ভদ্রলোক একসাথে। পুলিশ এও আন্দাজ করছে হয়তো অনুভববাবু কোথাও গিয়েছিলেন বা যাওয়ার জন্য তৈরি হয়েছিলেন, কারণ মৃত্যুর সময় তার গায়ে ঘরোয়া পোশাক ছিল না, ছিল ইস্ত্রি ভাঙা একটা হাফ শার্ট আর একটা ফতুয়া প্যান্ট। আমি ভূত হয়ে তোমার বর্তমানে যদি আসি ফিরে, সেদিনও কি ভয় পাবে? সেদিনও কি পালিয়ে যাবে?
তাহলে অপেক্ষায় থাকব। জীবন তো আজীবন নয় তোমারও, মৃত্যুর পরে তুমিও হয়েও ভূত। আমি তোমাকে পাবো, তুমি আমাকে পাবে। শেষ হলো আজকের গল্প অনিদ্রা। আশা করছি এই গল্পটাও আপনাদের ভালো লেগেছে। যদি নাও লাগে সেটা জানাবেন, বা কোন জিনিসটা হলে গল্প শোনার অভিজ্ঞতাটা আরেকটু ভালো হবে সেটাও জানাবেন। আপনারা যারা শুনছেন, আপনাদের মধ্যে যদি কারুর কোনো অভিজ্ঞতা থাকে যেটা টেকনিক্যালি ভূত রিলেটেড নয় কিন্তু ভৌতিক, যাতে ভয়ের এলিমেন্ট আসে কিন্তু ভূত দেখা যাচ্ছে না, তাহলে আমাকে কমেন্টসে বা ডিএম করে জানাবেন। আমি চেষ্টা করব আপনার গল্পকে কেন্দ্র করে গল্প লিখতে এবং সেই গল্প আপনাদের সবাইকে পাঠ করে শোনাতে। যদি আপনার গল্পর ওপর ভিত্তি করে আমি গল্প লিখি এবং পাঠ করে শোনাই, তাহলে অতি অবশ্যই ইন্সপিরেশন বা সোর্স হিসাবে আপনার নাম আমি গল্পের মধ্যে মেনশন করব। আপনার মতো যারা এরকম গল্প শুনতে ভালোবাসে, আপনার সেই বন্ধুবান্ধবদের আমার গল্প, আমার চ্যানেল শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমার এই চ্যানেলটা গ্রো করতে আরও সুবিধা হবে। অ্যান্ড যত গ্রো করবে, যত লোকে শুনবে, আমি আরও বেশি করে এরকম গল্প লিখব আর পাঠ করে শোনাবো। একটুখানি ভয়ে শোনার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।